আমার বয়ফ্রেন্ডের মতো ছেলে দুনিয়াতে মেলাভার। খুব ভাগ্য করে ওরকম একটা ছেলেকে পেয়েছি আমি। আমার সত্যি নিজেকে অনেক লাকি মনে হয়। ওর জন্য সে আমাকে যথেষ্ট সম্মান দেয়। একদিন রাতে আমরা একই বিছানায় ঘুমিয়েছি, অথচ সে আমাকে বাজে মতলবে টাচও করেনি। বলেছে ভালোবাসা মানেই তো অপেক্ষা। অর্থি কথাটা বলতে সুজনা ওর দিকে তাকিয়ে হাসলো। সুজনা তো জানেই সবটা। অর্থি এমনভাবে বলছে যাতে যে কোনো মেয়ে হিংসে হবে। নিধিরও বোধহয় হচ্ছে। বাহ, খুব ভালো তো ছেলেটা। কিসে পড়ে? সে এমএ করেছে এখন, আর জবে ট্রাই করছে। বাহ, তাহলে তো আরো ভালো। দেখতে কেমন গো তোমার বয়ফ্রেন্ড? পিক থাকলে দেখাও না। আমার বয়ফ্রেন্ডের পিক নাই গো ফোনে। সুজনা ফোনটা খপ করে অর্থের হাত থেকে নিয়ে গ্যালারিতে ঢুকে দেখলো ধ্রুবর কয়েক হাজার ছবি। ও চোখ কপালে তুলে বলল, ভাইয়ার এত ছবি? এইটা কি ভাইয়ার ফোন? ফোনের স্ক্রিনেও ধ্রুবরই ছবি। অর্থি হেসে বলল, আসলে কদিন আগে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। ধ্রুব ভাইয়ের দুটো ফোন দেখে উনি একটা আমাকে দিয়ে বললেন কিছুদিন ইউজ করো, ফোন কিনলে ফেরত দিয়ে দিও। ওহো আচ্ছা, ধ্রুব ভাইয়ার কিন্তু মন আছে বলতে হবে। এত দামি সেট অন্য কেউ হলে কাউকে ধরতেই দিত না। সেটাই তো, ধ্রুব তো আমি ওর কাজিন চাইলেই সেটা বের করে দিবে। সেখানে একটা ফোন তো নগণ্য। কিন্তু মুখে বলল ধ্রুব ভাইয়া আসলে খুব ভালো। উনি মনে হয় একটা নতুন মোবাইল কিনেছে। ভাইয়া তুই নতুন সেট কিনেছ? অর্থের কথার ধরন দেখে বোঝার কোনো উপায় নেই যে ধ্রুবর সাথে সম্পর্কিত জড়িত। কোনোভাবেই বোঝার উপায় নেই। আকারে ইঙ্গিতেও না, এমনিতেও চালচলনেও কঠিন সাবধানতা অবলম্বন করে ওরা দুজন। ধ্রুবর বাবা খুব রাগী, একবার রেগে গেলে মুশকিল। এজন্যই এত সাবধানতা। সকালে ধ্রুবর ঘুম ভাঙলো অর্থের ফোন কলের শব্দে। রিসিভ করে ও বলল, হ্যালো। গুড মর্নিং, উঠবে এখনই? আর একটু ঘুমাইতাম। কেন? এমনি। তোমার ঘুম জড়ানো গলাটা না শুনলে কি আমার সকাল হয় বলো? আর তোমার ঘুম জড়ানো মুখটা না দেখলে কিভাবে দিন শুরু করি তুমি বলো? আমার রুমে এসে এক কাপ চা দিয়ে যাও তো। রুমে আসবো? তোমার কণ্ঠটা একদম অস্থির রকমের সুন্দর লাগছে। ধ্রুব বলল, ভয় পাচ্ছ? আসলে আবার আমাকে ভুলে চড়িয়ে ধরো কিনা সেটা ভেবে। কন্ট্রোল আছে আমার, দাঁড়াও আসছি। অর্থি ফোন রেখে রান্নাঘরে গেল চা বানানোর জন্য। গিয়ে দেখলো নিধি এক কাপ চা কাপে ঢালছে। ও বলল, একে নিধি আপু, তুমি রান্নাঘরে এসেছো কেন? আমাকে বললেই তো আমি চা দিয়ে দিতাম তোমাকে। আমার জন্য না, ধ্রুব ভাইয়াকে এক কাপ চা দিয়ে আসি। অর্থির মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ধ্রুব তো ওর হাতে চা খেতে চাইছিল, কিন্তু নিধি চা বানিয়ে নিয়ে যাচ্ছে। নিধিকে ওর ঘুম চড়ানো চেহারাটা দেখবে, মানতে পারছি না আমি। নিধি তো ওর ছোট বোন, অত কিছু ভাবলে চলে না। একটা দিন চা নিয়ে যেতে চেয়েছে, যাক না। ধ্রুব তো আমারই। মনকে সান্ত্বনা দেওয়ার পরও মন বসতে চায় না, কেমন যেন খসখস করতে লাগলো। নিধি কেন যাবে ওর ঘরে? নিধি চা নিয়ে গিয়ে দরজায় নক করলো। ধ্রুব বলল, আসো আসো, ভেতরে আসো। নিধির মনে হচ্ছিল ধ্রুবর বোধহয় ওর জন্যই অপেক্ষা করছিল। নিধি রুমে ঢুকে চায়ের কাপ টেবিলে উপর রাখলো। ধ্রুব বলল, আমার সেবা করো, একটু মাথায় হাত বুলিয়ে দাও, একটু আরামে শুয়ে থাকি। নিধি মুখ টিপে হেসে ধ্রুবর বিছানার কাছে গেল। ধ্রুব চোখ বন্ধ করে শুয়ে আছে। ও ভেবেছে রুমে অর্থই এসেছে। নিধি এসেছে সেটা টেরই পায়নি। এদিকে ধ্রুবর এমন আদুরে আদুরে কথাবার্তা শুনতে শুনতে নিধির মনে খুশির জোয়ার বইছে। ও ধ্রুবর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ধ্রুব আরামে চোখ বন্ধ করে আছে। নিধি হাত বোলাচ্ছে আর মুগ্ধ হয়ে চেয়ে আছে ধ্রুবর সুন্দর মুখটার দিকে। কি সুন্দর দেখতে ধ্রুব। ভয়েস শুনে লাফিয়ে উঠলো ধ্রুব। দেখলো বিছানার শিওরে নিধি বসে আছে। ওর মেজাজটা চরম খারাপ হয়ে গেল। নিধি এখানে কেন? ও বলল, নিধি তুই? নিধি হেসে বলল, আমি বুঝতে পারিনি। না, আমি তো ভাবলাম। কথাটা বলতে গিয়েও থেমে গেল ধ্রুব। কি ভেবেছে সেটা তো বলাই যাবে না, তাই চুপ করে রইল। নিধি জিজ্ঞাসা করলো, কি ভেবেছিলে? আন্টি এসেছে সেটা ভেবেছিলে?
ধ্রুব কোনো জবাব না দিয়ে উঠে গিয়ে বাথরুমে ঢুকে গেল। মেজাজটা খুব খারাপ হয়ে গেছে ওর। এদিকে নিধি রুমে ওর অপেক্ষায় বসে রইল। অন্যদিকে নিজের রুমে রাগে ফুঁসতে লাগলো অর্থি। বাথরুম থেকে বের হয়ে নিধিকে বিছানার পর বসে থাকতে দেখে মেজাজটা আরো চড়ে গেল ধ্রুব। ও নিজেকে সামনে নিয়ে বলল, তুই এখানে বসে আছিস যে? বাড়ি থাকা যাবে না নাকি? যাবে বলছি যে, আমি তো রুমে ছিলাম না, একা একা বসে আছিস, তাই জিজ্ঞাসা করলাম আর কি। কিছু কিছু অপেক্ষাও সুখের হয়, সবসময় সে অপেক্ষা বোরিং হবে এমন তো কথা নেই। বুঝলাম না, তুই আবার কার অপেক্ষায় আসিস রে? নিধি কিছুই বলল না, শুধু হাসলো। ধ্রুব চুল আশ্রে আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। নিধি ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, দেখে ও বলল, কি দেখছিস? ভাইয়া তুমি দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছ কেন বলো তো? মেয়েদের ছোঁয়া পেলে সবাই হ্যান্ডসাম হয়। কথাটা শুনে হিংসায় জ্বলে গেল নিধি। মেয়েদের ছোঁয়া বলতে ধ্রুব কি বোঝাতে চাইছে? কে সে যার এত বড় সাহস হয়েছে ধ্রুবকে ছুঁয়ে দেখার? তাই নাকি? কার ছোঁয়া পেলে? কার আবার? এই বয়সে ছেলেরা কার ছোঁয়া পায়? মানে তুমি কি কারোর সাথে রিলেশনে আছো ভাইয়া? ধ্রুব কোনো জবাব দিল না, মুচকি এসে ঘর থেকে বেরিয়ে গেল। নিধি রাগে ফুঁসতে লাগলো রীতিমতো। রাগের ঠেলায় ওর কান্না পেয়ে যাচ্ছে। ধ্রুব কি কারোর সাথে সম্পর্কে আছে? কিন্তু সুজানা তো বলেছিল ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে রাগ হচ্ছে খুব ধ্রুবর ওপর, চাটাও খেয়ে গেল না। নিধি মনে মনে ভাবতে লাগলো, আমার কি কোনো মূল্য নেই তার কাছে? এদিকে অর্থি রান্নাঘরে আন্টির সাথে নাস্তা বানাচ্ছে আর মনে মনে ভয়ানক ক্ষেপে আছে ধ্রুব কি করছে এতক্ষণ রুমে? নিধি ওর রুম থেকে বের হয়নি এখনো। রুমে দুজনে মিলে কিসের এত ভাব জমাচ্ছে? রাগ হচ্ছে ধ্রুবর উপর। সে কি জানে না আমি অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারি না? ধ্রুবর বাড়ি থেকে বের হয়ে বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে এক বন্ধুর বাসায় চলে গেল। বন্ধুকে নিয়ে দুজনে আড্ডা দিতে দিতে বাইরে হাঁটতে লাগলো। অর্থি নাস্তা বানানো শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখলো। তারপর ধ্রুবর ঘরের দিকে একবার উকি দিল। দরজা লাগানো, ভেতরে কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না। অর্থি একবার নিজের রুমে গিয়ে ঘুরে আসলো। রুমে সুজানা একাই। নিধি তাহলে কোথায়? আর ধ্রুবই বা কোথায়? ওহরাই কি তাহলে রুমের দরজা আটকে কিছু? অর্থের গা জ্বালা করতে লাগলো, আর সহ্য হচ্ছে না, এখন কিছু একটা করতেই হয়। ও ফোন নিয়ে ছুটে ছাদে চলে এলো। ধ্রুবকে কল দিতেই রীতিমতো ঝাড়ি শুরু করে দিল। এতক্ষণ ওর সাথে রুমে কি করা হচ্ছে? তা আবার দরজা লাগিয়ে দিয়ে রুমে কিসের প্রেম চলে শুনি? এত ভাব কিসের? ধ্রুব হেসে ফেললো অর্থের রাগ দেখে। অর্থিকে আরো একটু রাগানোর জন্য বলল, ও কষ্ট করে চা বানিয়ে এনেছে, চা খেয়ে আর যেতে চাচ্ছে না, গল্প করতেছে। কি এতক্ষণ গল্প? তা আবার রুমের দরজা লাগিয়ে দিয়ে? দরজা লাগাতে হবে কেন? আমি তো যখন তখন তোমার রুমে যেতেও পারি না। তাহলে এখন গিয়ে গলা টিপে ধরতাম। কার গলা টিপে ধরতা? কার আবার? ওই নিধির। এত কেন? সে কেন তোমার ঘুম ভাঙাবে? অর্থের রাগ দেখে খুব মজা লাগছে ধ্রুবর। ওর ইচ্ছে করছে আর একটু রাগিয়ে দিতে। ও বলল, রাখছো কেন? কাজিন না? রাখো তোমার কাজিন। আচ্ছা রাখছি। ফোন রাখবা না। ফোন রাখলে এই ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলবো একেবারে। আচ্ছা বাবা, রাখবো না, তুমি রাগ ঝাড়ো। খুব মজা লাগছে তাই না? আমার রাগ দেখে তোমার খুব আনন্দ হচ্ছে? খুব মজা। আহা, রেগে যাও কেন? আমি গল্প করছি নিধির সাথে, নিধি কি ভাববে? ইস রে, আমার নিধির জন্য দরদ উতলে উঠছে দেখছি। উঠবে না, কাজিন তো। অর্থি আরো রেগে গেল। এখন ধ্রুবকে সামনে পেলে কামড়ে দাগ বসিয়ে দিত একেবারে। ও বলল, কি করছো ওর সাথে? আর বলো না, আরামে চোখ বুজে আছি। তারপর চোখ মেলে দেখি ওটা নিধি। অর্থির চরম রাগ উঠে গেল। ও কল কেটে দিয়ে ফোন রেখে দিল। রাগে গজরাতে লাগলো। এসব ভেবে ভেবে রাগে ফুঁসতে লাগলো। অনেকক্ষণ পর রুমে আসার পর ধ্রুবর মা জিজ্ঞেস করলেন, কই গেছিলি? একটু ছাদে গিয়েছিলাম, ভালো লাগছিল না। শরীর খারাপ লাগছে? না আন্টি, এমনি গেছিলাম। ধ্রুবকে কি ছাদে দেখলি? না তো, কেন? ও নাকি অনেকক্ষণ আগে রুম থেকে বেরিয়ে গেছে। কই যে গেল? কখন গেছে? এই তো আধা ঘন্টা হবে। নিধি তো তাই বলল। নিধি চা নিয়ে গেছে। ও উঠে বাথরুমে ঢুকেছে। বাথরুম থেকে বেরিয়ে চা না খেয়ে নাকি বাইরে চলে গেছে। মেয়েটা খুব মন খারাপ হয়েছে। আন্টির কথা শুনে খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে করছে অর্থির। তার মানে ধ্রুব এতক্ষণ মজা করছিল ওর সাথে? এভাবে কেউ মজা করে? ছেলেটা পারেও। তবে নিধিকে রিজেক্ট করে দিয়ে
এভাবে বাইরে চলে গিয়ে ধ্রুব প্রমাণ করে দিয়েছে অর্থি ছাড়া আর কাউকে ওর ভালোই লাগে না। অর্থি খুশি মনে রুমে চলে এলো। রুমে এসে দেখে নিধি গাল ফুলিয়ে বসে আছে। ও জিজ্ঞাসা করলো, কি হয়েছে নিধি রানী, মন খারাপ কেন? কিছু হয়নি। আরে আমাকে বলো, আমার সাথে শেয়ার করলে ভালো লাগবে। জানো, আমি ভাইয়ার জন্য চা বানিয়ে নিয়ে গেছি, আর ও খায়নি। মনে মনে হেসে উঠল অর্থি। ধ্রুব ঠিক কাজটাই করেছে। ধ্রুব আমি ছাড়া আর কারোর হাতে চা খাবেই না। ওর সব কিছু জুড়ে শুধু আমি বিরাজ করি, আর আমি করব। অন্য কাউকে কোনো অধিকার দিতে প্রস্তুত নয় ও। আমার মন খারাপ লাগছে খুব। কেন ভাইয়া এরকম করলো? আমি কষ্ট করে চা বানিয়ে নিয়ে গেছি, আর ও এভাবে না খেয়ে চলে যাবে? একবার থ্যাঙ্কসও বলবে না? ইস, আসলেই খারাপ লাগাটাই স্বাভাবিক। একবার খেয়ে দেখলো না, আবার থ্যাঙ্কসও বললো না। আমারও শুনে খারাপ লাগছে নিধি। যাই হোক, তুমি মন খারাপ করে থেকো না। সেজন্য মন খারাপ করিনি, খারাপ অন্য কারণে। কি কারণ? ধ্রুব ভাইয়া কার সাথে রিলেশনে আছে তুমি কি জানো? প্রশ্নটা শুনেই মেজাজ গরম হয়ে গেল অর্থের। তার মানে এই চলছে নিধির মাথায়। সে কারণেই সাত সকালে চা বানিয়ে নিয়ে গেছে ধ্রুবর জন্য। এইবার সব কিছু স্পষ্ট হয়ে গেছে। কই, আমি তো জানি না কার সাথে রিলেশন ভাইয়ার। আমাকে কেন বলবে বলো? আমার সাথে ভাইয়ের কথা খুব অল্প হয়, আর সে তো বেশিরভাগ সময় বাইরেই থাকে। আমিও বাইরে থাকি, ভাইয়ের সাথে আমার তেমন কথা হয় না। নিধি আর কিছুই বললো না। এমন সময় সুজানা রুমে এসে ঢুকলো। নিধির মন খারাপ দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর? ধ্রুব ভাইয়া কার সাথে রিলেশন করে তুই কি জানিস? বলে চোখ মারলো। সুজানা মুখ টিপে হাসলো, তারপর বলল, ভাইয়া ভাইয়া রিলেশন করে? কি বলিস এসব? ওর তো মেয়েদের সাথে তেমন কথাই বলতে শুনিনি কখনো। ও আবার কার সাথে প্রেম করতে যাবে? তুই শিওর ভাইয়া কারোর সাথে অ্যাফেয়ার নেই? শিওর। কেন বলতো? এটা নিয়ে কিছু হয়েছে? না, কিছু হয়নি। ভাইয়া বলছিল একটা মেয়ের ছোঁয়া পেয়ে দিন দিন সুন্দর হচ্ছে ও, সেই জন্য ভাবলাম কার ছোঁয়া পেয়েছে। এই কথা? এই জন্য চিন্তা করছিস কেন? ভাইয়া যা দুষ্টু, ও তো দুষ্টুমি করে এসব বলেছে। ওর কারোর সাথে এফআইআর নাই। আসলে অনেক দুষ্টু। কিন্তু চা কেন খায়নি আমার? হয়তো চা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার ভাইয়া আবার ঠান্ডা চা পছন্দ করে না, সবসময় গরম চা খায়। সুজানার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো নিধি। বসে বসে ধ্রুবর ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে অর্থি এখন মনটা খুবই ভালো। ধ্রুবর জন্য খুবই ভালো লাগছে ওর। ধ্রুবকে আরো বেশি বেশি ভালোবাসতে ইচ্ছে করছে। অর্থি ধ্রুবর ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। ধ্রুব বাসায় ফিরে দেখলো মা টেবিলে খাবার নিয়ে বসে আছেন, চেয়ারে নিধি বসে আছে। ওকে দেখেই মা বললেন, কিরে, কোথায় গিয়েছিলি এভাবে না বলে? ধ্রুবর মেজাজটা খারাপ হয়ে গেল অর্থিকে দেখি। বলল, না বলে কি আর কোথাও থাকা যাবে না? আমি কি বাচ্চা? যাওয়া যাবে না তো। মেয়েটা কষ্ট করে চা বানিয়ে নিয়ে গেল, আর তুই খাসনি। ও কষ্ট পায় না বল? আমার ঠান্ডা চা ভালো লাগে না খেতে। বললে তো আরেক কাপ বানিয়ে দিত। আম্মু এক কাপ চা খায়নি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? নিধি ফ্যাল ফ্যাল করে ধ্রুবর দিকে চেয়েছিল অনেকক্ষণ। ও বুঝতে পারছে না ধ্রুব রেগে থাকে কেন ওর ওপর। সে কি কোনো কারণে ওর উপর বিরক্ত? নিধির দিকে একবার চেয়েও দেখলো না ধ্রুব। চুপচাপ নিজের রুমে চলে এলো। আম্মু খেতে ডাকলে রুম থেকেই জবাব দিল, বাইরে থেকে খেয়ে এসেছি। নিধির আরো মন খারাপ হয়ে গেল। ও এতক্ষণ না খেয়ে বসেছিল ধ্রুবর জন্য, এবার একটু বেশি মন খারাপ হলো ওর। ও মনটা খারাপ করে উঠে বারান্দায় চলে গেল। ধ্রুব অর্থিকে টেক্সট পাঠিয়ে দিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেল। বাসার বাইরে গিয়ে ওয়েট করতে লাগলো ওর জন্য। অর্থি বেরিয়ে এলে ওকে নিয়ে ভার্সিটিতে একসাথে চলে গেল। অর্থিকে ওর কলেজে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে গেল ধ্রুব। ক্লাস শেষ করে অর্থিকে বলেছিল বাইরে দাঁড়িয়ে থাকতে। ধ্রুব এসে সময় মতো ওকে তুলে নিল। তারপর দুজনে মিলে ঘুরতে চলে গেল। রিকশায় উঠে ধ্রুব বলল, নিধিটা এসে বড্ড জ্বালাচ্ছে আমাদের। সকালে তো আমার মেজাজ খারাপ করে দিয়েছিল। আমারও কি মন মেজাজটা খারাপ হয়েছে। মেয়েটা আঠার মতন পেছনে লেগে থাকে। আমি রুমে গেলে বাইরে থেকে উকি ঝুঁকি মারে, বারবার দরজায় গিয়ে উকি দেয়, আবার কখনো কখনো বারান্দায় ঘুরঘুর করে। কাল থেকে প্রচুর জ্বালাচ্ছে মেয়েটা। হ্যান্ডসাম ছেলেদেরকে একটু আধটু প্রবলেম ফেস করতেই হবে না? দূর, আর ভালো লাগে না। আমি হ্যান্ডসাম? তোমাকে এই টি শার্টে আর ভালো যা লাগে না। উফ,
একদম মাথা খারাপ করার মতো। এখন আমি যদি একটা সেরা পাঞ্জাবি পরি সেটাতেই আমাকে খুব সুন্দর লাগবে, বুঝেছো? তা ঠিক বলছো ধ্রুববাবু, তুমি যা পরবা তাতেই আমার ভালো লাগবে, আর কিছু না পরলেও ভালো লাগবে। আমি কিছু না পড়লেও ভালো লাগবে, অবশ্য সেটা আরো বেশি ভালো লাগার কথা। অর্থি লজ্জা লাল হয়ে গেল, একদম লাল টুকটুকে মুখখানি ধ্রুবর কাঁধে গুঁজে দিতে লাগলো। ধ্রুব বলল, অর্থি শোনা, একটু কথা বলি। বলো। আমাকে কখনো ভুল বুঝবে না তো? ভুল বুঝবো কেন? আজকেই তো সকালে ভুল বুঝে রাগ দেখাচ্ছিলে। তোমার রাগকে আমার ভয় লাগে অর্থি। ধ্রুবর কথা শুনে একটু অবাকই হলো অর্থি। ও বলল, ছেলেটা ওকে এত ভালোবাসে। সরি ধ্রুব, আর কখনো এরকম রাগ দেখাবো না, আর তোমাকে ভুলও বুঝবো না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? একদিন একসাথে থাকার পরও আমাকে তোমার বিশ্বাস হয়? সরি বললাম তো ধ্রুব, আমাকে মাফ করা যায় না? ধ্রুব অর্থির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে বলল, এভাবে মাপ চাইতে হবে না পাগলি। এমন কোনো ভুল করনি যার জন্য ক্ষমা চাইতে হবে। অর্থি কিছুই বলল না। ধ্রুবকে বরাবরই খুব বিশ্বাস করে, কিন্তু অন্য কোনো মেয়েকে ওর সাথে সহ্য করতে পারে না, এই আর কি, এর বেশি কিছু না। ও ধ্রুবর হাতটা শক্ত করে চেপে ধরে রইল। একে অপরকে বারবার করে বলতে লাগলো, হারানোর ভয়টা পায়। বিকেলবেলা ধ্রুব রুমে শুয়ে আছে। অর্থি টিউশনি করাতে গেছে। ও শুয়ে শুয়ে ফেসবুকে টুকটাক ঘোরাঘুরি করছে। এমন সময় নিধি দরজায় এসে দাঁড়ালো। ভাইয়া আসবো? ধ্রুব চমকে পেছনে ফিরে তাকাতে বেশ অবাক হলো। নিধি একটা নীল রঙের শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে এসে দাঁড়িয়েছে। ওকে খুব সুন্দরী দেখাচ্ছে, কিন্তু ধ্রুব চোখ ফিরিয়ে নিয়ে বলল, কি রে, বউ সেজেছিস যে? নিধি লাজুক ভঙ্গিতে বলল, আমাকে কেমন লাগছে ভাইয়া? তোকে? ধ্রুব একবার আপদমস্তক তাকিয়ে বলল, অনেক বেশি সুন্দর, একদম রাস্তার পাগলির মতো। বলেই হো করে হেসে উঠল। ভাইয়া তুমিও না সারাক্ষণ ফাজলামি। নিধি এসে ধ্রুবর বিছানায় পাশে বসলো। ধ্রুবর কোনো ভাবান্তর নেই, সে দিব্যি ফোন গুতিয়েই যাচ্ছে। ভাইয়া। ধ্রুব তবু ওর দিকে তাকালো না। নিধি আবারও ডাকলো, এই ভাইয়া শোনো না। ধ্রুব মুখ তুলে তাকালো। কি রে বল, তুই বিছানায় বসে আছিস? আমি খেয়ালই করিনি। ভাইয়া বেড়াতে যাবো রে, নিয়ে যাবি আমাকে? ধ্রুব দোটানায় পড়ে গেল। ছোট বোন বেড়াতে যেতে চাইছে, নিয়ে যাওয়া উচিত, কিন্তু অর্থি তো কিছুতেই এই মেয়েটাকে সহ্যই করতে পারে না। তাহলে কিভাবে যাবে ও? শরীরে খুব টায়ার্ড লাগছে। আজকে না, আর একদিন নিয়ে যাই। আজকেই যেতাম, অনেক যত্ন করে শাড়ি পরে সাজলাম বাইরে যাব বলে। শাড়ি পরার আগে আমাকে বলবি না? আমি কি আর জানি তুমি যাবে না? আমি তো ভেবেছিলাম আমি শাড়ি পরেছি দেখলেই তুমি নিয়ে যাবে। আমার মতো সুন্দরী একটা মেয়ে যেতে চাইছে সাথে, তাও না করছো। ধ্রুব হো করে হেসে বলল, বাহ বাহ, নিজের গুণ নিজে গেছিস। আমি মজা করেছি ভাইয়া, এবার ওঠ, আমাকে নিয়ে যাবি, চল। এতবার করে বলার পরও ধ্রুব কিছুতেই রাজি হলো না। নানান অজুহাত দেখাতে লাগলো। নিধি ধ্রুবর মায়ের কাছে গিয়ে নালিশ জানালো। ধ্রুবর মা এসে ওকে কয়েকবার করে বলল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কি করবে বুঝতে পারলো না। অর্থিকে মেসেজ পাঠিয়ে কোনো উত্তর পেল না। নিশ্চয়ই ফোন সাইলেন্ট করে রেখেছে, পড়াচ্ছে বাচ্চাদের। মায়ের অনুরোধে বাধ্য হয়ে ধ্রুবকে বেরিয়ে পড়তে হলো নিধিকে নিয়ে। বাইকে তুলে নিয়ে অনেক দূর ঘুরতে গেল। নিধি বাইকে বসে পেছন দিক থেকে শক্ত করে চেপে ধরে রইল ধ্রুবকে। ধ্রুবর ভালো লাগে পরিবর্তে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। অর্থের জায়গাটা ও আর কাউকে দিতে পারবে না, সেটা যেই হোক না কেন। কিন্তু এখন নিধিকে কিছু বলাও যাবে না, চুপচাপ সহ্য করে গেল। বাইক থেকে নেমে নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে ধ্রুব ও নিধি কথা বলছিল। নিধি এটা সেটা জানতে চাইছিল, আর ধ্রুব শুধু উত্তর দিচ্ছিল। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। নিধি পাশাপাশি হাঁটতে হাঁটতে ধ্রুবর হাতটা ধরে ফেললো হঠাৎ। আলতো করে আঙুল ছুঁয়ে দিয়ে আঙুল থেকে ধীরে ধীরে হাতে হাত রেখে হাঁটতে ওর খুবই ভালো লাগছিল। এদিকে ধ্রুব রাগ উঠেই যাচ্ছে। ওর খুব অপ্রস্তুত আর বিরক্ত লাগছে। এভাবে হাত ধরবে কেন? অসহ্য রকম ব্যাপার এটা। নিধি কি ওকে নিয়ে কিছু ভাবছে নাকি? প্রেমে পড়েছে ওর, নাকি ভালোবাসে? ধ্রুব এসব ভাবছিল। অন্ধকার নেমে এসেছে, এবার ফেরার দরকার। ধ্রুব বলল, চল ফিরে যাই। আর একটু দাঁড়াই। অনেকক্ষণ হলো এসেছি তো, এবার ফিরে যাওয়া দরকার। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে চারিদিকে। নিধি কিছু না বলে আস্তে আস্তে ধ্রুবর কাছে ঘেঁষে দাঁড়ালো। এদিকে ধ্রুব খুব অপ্রস্তুত ফিল করছে। নিধি কথা বলতে বলতে ধ্রুবর বুকের সাথে ঘেঁষতে লাগলো। সন্ধ্যার আফসা অন্ধকারে একলা নদীর তীরে দাঁড়িয়ে রোমাঞ্চিত হয়ে উঠল নিধি।
কিন্তু ধ্রুব নিজেকে খুব ছোট ছোট লাগছে। এভাবে কাছে আসতে চাইছে কেন নিধি? অর্থীকে ঠকানো হবে তাহলে। নিধিকে কিছুতেই কাছে আসতে দেওয়া যাবে না। ধ্রুব কিছু বলার আগে নিধি ওর বুকে মাথা রেখে একদম জড়িয়ে ধরল ওকে। নিধি ভেবেছিল এভাবে আবেশে মিশে গিয়ে ধ্রুব ওকে জড়িয়ে ধরবে, কিন্তু ধ্রুব আস্তে করে ওর মাথাটা তুলে বলল, নিধি আমি তোর বয়ফ্রেন্ড না, বোন আছিস, বোনের মতোই থাক, এর বেশি কিছু হওয়ার চেষ্টা করিস না। কথাটা বলেই ধ্রুব দ্রুত হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। অন্ধকারে ওকে একা ফেলে যেতেও খারাপ লাগছে। ধ্রুব একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল চুপচাপ। নিধি কান্না করতে করতে এগিয়ে এলো, কিন্তু ধ্রুবর সাথে দাঁড়ালো না, সোজা হেঁটে একদম ঘাটে চলে এলো। ধ্রুব ঘাটে এসে বাইক স্টার্ট দিয়ে ওকে উঠতে বলল। নিধি চুপচাপ উঠে বলল, কেউ আর কোনো কথাই বলল না। দ্রুত গাড়ি চালিয়ে বাসার দিকে যেতে লাগলো ধ্রুব। নিধি একবারও এবার ধ্রুবকে টাচও করলো না, ও শুধু নীরবে কান্না করে যাচ্ছে। ধ্রুবর খুব খারাপ লাগছে ওকে কষ্ট দেওয়ার কারণে, কিন্তু কী বা করার আছে ওর লাইফে অর্থই আছে। নিধিকে কিছুতেই প্রশ্রয় দিতে পারবে না ও, কিন্তু নিধি ভালোবাসতে চেয়েছে, এই তো অপরাধ তো করেনি। ওকে কষ্ট দেওয়ার ধ্রুবর খারাপ লাগতে শুরু করেছে, তবুও কোনো কথাই বললো না ও। বাসায় ফিরে বাইক থেকে নেমে ছুটে ভেতরে চলে গেল নিধি। ধ্রুব গিয়ে ফিরে সে বিছানায় শুয়ে শুয়ে কল দিয়ে অর্থীকে সব কথা খুলে বলল। অর্থী বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। উকি দিয়ে দেখলো রুমে নিধি আছে কিনা, কিন্তু নিধিকে দেখা গেল না। এদিকে নিধি ধ্রুবর মায়ের রুমে এসে কান্নাকাটি করে বলতে লাগলো, আন্টি আমি ধ্রুবকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ও আমাকে একটুও ভালোবাসে না, আমি বাঁচবো না আন্টি। নিধি মেয়ে হিসেবে ভালোই, ধ্রুবকে এত ভালোবাসে শুনে ওনার মন গলে গেলেন। উনি সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না, আমি ধ্রুবর বাবা এলে কথা বলবো, তোকে আমার ছেলের বউ বানাবো, ভাবিস না। ধ্রুবর মা মনে মনে ঠিকই করে ফেললেন, নিধির সাথে ধ্রুবর বিয়ে দিয়ে দিবেন। মায়ের মুখে বিয়ের কথা শুনে আতঙ্কে উঠল ধ্রুব। বিয়ে মানে? নিধির সাথে আমি তোর বিয়ে দেব, ওকে আমার খুবই পছন্দ, আমি ওকে তোর সাথে বিয়ে দিয়ে আমার কাছে রাখবো। ধ্রুবর মাথায় যেন আকাশ ভেঙে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, এটা কিছুতেই হতে পারে না। আমি ওকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখতাম, আমি হঠাৎ করেই ওকে নিজের বউ বানাতে পারবো না। দেখ কতজনেরই তো কাজিনের সাথে বিয়ে হয়। হোক, আমি পারবো না বিয়ে করতে, আমার দ্বারা হবে না এসব। আমি আমার মতো আগে প্রতিষ্ঠিত হব, তারপর ভেবে দেখবো বিয়ের কথা। বিয়েটা না হয় তখন করিস, কিন্তু এখন পাকা করে বলে রাখলে সমস্যা কই? ধ্রুব মায়ের কোলে মাথা রেখে বলল, আমি অত কিছু জানি না মা, আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না, আমাকে দিয়ে হবে না কিছুতেই। এরকম করিস না ধ্রুব সোনা, নিধি খুবই ভালো একটা মেয়ে। আমি মানি ও ভালো মেয়ে, দুনিয়াতে ভালো মেয়ে অনেক আছে, আমার পক্ষে তো সব ভালো মেয়েকে বিয়ে করে নেওয়া সম্ভব না। তা তো বলিনি বাবা, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, ওর ভালোবাসার সম্মান দিবি না? ওকে ওর ভালোবাসার যোগ্য সম্মান দিতে হবে তো। আমি তো ওকে ভালোবাসি না, আমি অন্যের ভালোবাসার সম্মান দিতে গিয়ে আমার ভালোবাসাকে অসম্মান করতে পারবো না কিছুতেই। আমাকে আর দয়া করে এসব বলতে এসো না। তুই কাউকে পছন্দ করিস? শুধু পছন্দ না, আমি ভালোবাসি তাকে, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না। তুমি নিধিকে কি বলবে তোমার ব্যাপার, কিন্তু আমি নিধির জন্য আমার ভালোবাসার মানুষকে ঠকাতে পারবো না। এদের সব কিছু ভেসে যায় যাক। মা আর কিছুই বললে না। ছেলের পছন্দের মূল্য ওনার কাছে অনেক, কিন্তু ধ্রুবর বাবাকে তো উনি নিধির কথা বলেছেন, উনি নিধিকেই পুত্রবধূ করবেন বলেছেন। এখন ওনাকে অন্য মেয়ের কথা বললে রেগে যান কিনা সেটা ভাববার বিষয়। তাছাড়া কাকে যে ধ্রুব ভালোবাসে সেটাও চিন্তার ব্যাপার। তবুও মা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। উনি রাতে আর কিছুই বললেন না নিধিকে। এদিকে ওকে তো কথাও দিয়েছেন ছেলের বউ করবে বলে, কিন্তু এখন তো কিছুতেই সেটা সম্ভব না। রাতে নিধিকে কিছু বললে সারা তো না ঘুমিয়ে কেঁদেই বুক ভাসাবে। তার চেয়ে ধীরে সুস্থে ওকে বুঝিয়ে বলতে হবে। রাত বাড়লে ধ্রুব শুয়ে শুয়ে অর্থীর সাথে চ্যাটিং করছিল। অর্থীকে বলল এখন তোকে একটু বেশি সাবধানে থাকতে, যেন কেউ কিছু বুঝতে না পারে। অর্থীও ধ্রুবকে সাবধান করে দিল। এমনিতেই বাসার বিয়ের কথা উঠছে, এখন কোনোভাবে অর্থীর কথা জানতে পারলে বিপদ। অনেক রাতে দুজনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিধি আবারও চা এনে হাজির। ধ্রুব আজ দরজা লক করে ঘুমিয়েছে। নিধি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে গেল। অর্থী ঘুম থেকে উঠে ধ্রুবকে কল দিল ঠিকই, কিন্তু আজকে আর ওর রুমে যেতে পারলো না। এদিকে ধ্রুব চুপচাপ শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, নিধিকে কিভাবে বাসায় পাঠিয়ে দেওয়া যায়। মেয়েটাকে তো বলাও যায় না বাড়ি চলে যাও, না বললে সে যাবেও না।
কিন্তু ওকে সহ্য করতে পারছে না অর্থি। ধ্রুবকে নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে ওর। ধ্রুব সকালে উঠেই ব্যাগ গুছিয়ে নিল। ওর মাকে এসে বলল, আমি আজ কলেজ শেষে ফ্রেন্ডদের বাসায় ঘুরতে যাব, 2 দিনের ট্যুর, তুমি বাবাকে ম্যানেজ করে নিও। মা বুঝতে পেরেছেন ছেলে নিধিকে এড়িয়ে যেতে চাইছেন, তবুও উনি কিছু বললেন না। ধ্রুবর ভালো থাকা সবার আগে। ধ্রুব কলেজ শেষ করে ওর বন্ধুদের বাসা চলে গেল। এদিকে নিধি ধ্রুবর জন্য অপেক্ষা করতে ক্লান্ত হয়ে গেল। সারাদিন অপেক্ষা করলো ওর জন্য। অর্থের সাথে প্রতি মুহূর্তে ধ্রুবের ফোন যোগাযোগ হচ্ছে, সেটা তো আর কেউ জানে না। নিধি ধ্রুবর অপেক্ষায় রইল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। অর্থি টিউশনিতে চলে গেছে। নিধি অপেক্ষা করতে করতে যখন রাত নেমে এলো আর থাকতে পারলো না, এসে ধ্রুবর মাকে জিজ্ঞাসা করলো ধ্রুবর ব্যাপারে। ওর মা আমতা আমতা করে বললেন, ধ্রুব তো বোধহয় ট্যুরে গেছে, 2 দিনের ট্যুর বলেছিল। কথাটা শুনে কান্না পেল নিধির। ধ্রুবর জন্য এত অপেক্ষা ওর, এখন যদি জানতে পারে ধ্রুব বাসায় ফিরবে না তবে কেমন লাগে। ও ধ্রুবর রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। অনেক রাত অবধি অর্থি ও ধ্রুব ফোনেই কথা বলল। ধ্রুব অর্থিকে ভালো মতো বুঝিয়ে বলে ভরসা দিল, আশ্বস্ত করলো ওকে যাতে টেনশন না করে। ধ্রুব শুধু ওর আর ওরই থাকবে, এরকম অনেক কিছু বলেই ওকে ভরসা দিল। অর্থির কোনো চিন্তা নেই ধ্রুবকে নিয়ে, কিন্তু নিধি এরকম কান্নাকাটি করছে। পরে আঙ্কেল আন্টি ভুলে গিয়ে নিধিকে বউ করতে চান কিনা সেটা ভাববার বিষয়। সত্যিই তাই হলো। ধ্রুবর বাবা বলে দিলেন, ধ্রুবর যে মেয়ের সাথে সম্পর্ক আছে তাকে বাসায় আসতে বলো, আমরা দেখি, আমাদের পছন্দ হলে দ্রুত ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ধ্রুবকে কথাটা বলা মাত্রই ওর মাথায় বাজ ভেঙে পড়ল। এবার কি হবে? অর্থিকে আর আম্মুকে অনেক কিছুই বলে বুঝিয়েছিল ও, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। অর্থিকে বাবা মায়ের সামনে কিভাবে নিয়ে যাব? সারা রাত টেনশনে ঘুম এলো না ধ্রুব। নিধি হুট করে এসে একটা গন্ডগোল বাজিয়ে দিল। পরের দিন সকালে উঠে ধ্রুব চিন্তা করতে লাগলো কি করবে এখন। মাকে কল দিয়ে বলল, আব্বুকে কোনোভাবে ম্যানেজ করে নাও, আমি ফিরে এসে সবকিছু নিয়ে কথা বলবো, আর মেয়েটাকেও দেখা করিয়ে দেবো, কিন্তু দয়া করে নিধিকে বাসা থেকে বিদায় করো। নিধি চলে না গেলে কিছুতেই আমি বাসায় ফিরবো না। ধ্রুবর জেদ দেখে অবাক হলেন মা। ছেলেটা কাকে এত ভালোবাসে যার জন্য এভাবে সব কিছু ভুলে গেছে? কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। মা অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। উনি নিধিকে বুঝিয়ে বললেন, বিয়েটা হবে, আগে ধ্রুব বাসায় ফিরুক, ওর সাথে কথা বলে তোর বাসায় কথা বলবো। এসব বলে উনি নিধিকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলেন। নিধি চলে যাওয়ার পর ধ্রুব বাসায় ফিরল, কিন্তু সমস্যা হয়ে গেল অর্থিকে কিভাবে বাবা মায়ের সামনে নিয়ে আসবে সেটা নিয়ে। কথাটা সবসময় এড়িয়ে যেতে লাগলো। এদিকে নিধি বাসায় গিয়েও ধ্রুবর মাকে কল দিয়ে বারবার জিজ্ঞাসা করছে, কি বলছে? মা ধ্রুবকে চাপ দিতে লাগলেন দ্রুত মেয়েটিকে বাসায় এনে দেখা করানোর জন্য। এবার আর কোনো উপায় নেই। অর্থের কথা বাসায় বলতেই জানি না তারপর কি হবে। যদি বাবা রেগে যান, একটা কঠিন পদক্ষেপ নিতেই হবে। সবকিছুর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলো ধ্রুব। রুমে পায়চারি করতে করতে চিন্তা করছে ধ্রুব। এদিকে মাকে সামলানো গেলেও বাবাকে সামলানো যাচ্ছে না। বাবা বলে দিয়েছেন যেন তাড়াতাড়ি মেয়েটিকে বাসায় নিয়ে এসে আলাপ করিয়ে দেন। পরিচয় হলে যদি পছন্দ হয় তারপর মেয়েটির বাসায় কথা বলবে, নয়তো নিধির বাবা মায়ের সাথে কথা বলবে বিয়ের ব্যাপারে। নিধি দিনে কয়েকবার ফোন দিয়ে ধ্রুবর বাবা মায়ের সাথে কথা বলে। নিধির মাও ফোন দিয়ে ধ্রুবর মাকে প্রেশার দিচ্ছে বিয়ের ব্যাপারে জরুরি একটা আলাপ করার জন্য। তাদের মেয়ে ধ্রুবকে খুবই ভালোবাসে, সে নাকি ধ্রুবকে ছাড়া বাঁচবেই না। মায়ের হয়েছে কঠিন যন্ত্রণা, কিছুতেই ধ্রুবর বাবাকে বোঝানো সম্ভব হচ্ছে না। এদিকে ধ্রুব পারছে না দেখা করিয়ে দিতে। সবকিছু এখন কঠিন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন আর অর্থিকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই। কিন্তু বাবাকে ধ্রুব যতদূর চেনে, কোনো পরিচয় ছাড়া অর্থিকে কখনোই উনি ছেলের বউ হিসেবে মেনে নেবেন না। অর্থির বাবা অনেক দাজ্জাল টাইপের মানুষ। ওনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অর্থি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে, কিন্তু তার সম্পর্কে ধ্রুবর বাবা কিছুই জানেন না। এরকম একটা মেয়েকে উনি কখনোই মেনে নেবেন না। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে অর্থি। এখন কি হবে ওর জানা নেই। এতদিন বেশ সুন্দরভাবে এই সম্পর্ক এগিয়ে চলছিল। ও টিউশনি করে পড়াশোনা করে যাচ্ছিল, নিজেও দিব্যি ভালো মতো চলছিল। এখন সবকিছু বন্ধ হয়ে যাবে। শেষ ভরসা যে বাড়িতে আশ্রয় নিয়েছে। আজ যেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এ বাড়ির প্রতি যে মায়া জন্মেছে সেটা কাটিয়ে ফেলতে হবে। হারাতে হবে সুজানার সাথে বন্ধুত্ব, আর জীবনের সবচেয়ে মূল্যবান যে মানুষটা, সেই ধ্রুবকেও হারাতে হবে। আঙ্কেল যদি কিছুতেই মেনে না নিন, তাহলে ধ্রুবকে হারিয়ে ফেলতেই হবে। ধ্রুবকে হারিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়ে
বাঁচতে হবে, একা একা কিভাবে বাঁচবো? এসব ভেবে ভেবে খুব কষ্ট হচ্ছে অর্থের। ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে। এদিকে ধ্রুব বারবার ফোন দিচ্ছে ওর নাম্বারে। ধ্রুব টেনশনে বেড়ে যাচ্ছে, কি করবে বুঝতেই পারতেছে না। টেনশনে ওর কান্না আসছে রীতিমতো। নিধি সারাক্ষণ ফোন দিয়ে দিয়ে মায়ের মাথাটা খারাপ করে দিচ্ছে। এবার যদি অর্থের সাথে সম্পর্কে কথা না জানায় তাহলে নির্ঘাত মা বাবা ওর সাথে বিয়ে ঠিক করে ফেলবেন। ধ্রুব আগে জানতো শুধু মেয়েরাই এরকম সমস্যায় পড়ে, এখন সেই ধারণা ভাঙলো ছেলেরাও পড়ে। এখন কিছুতেই বুঝে উঠতে পারছে না কি করবে। মা এসে ধ্রুবর ঘরে ঢুকলেন। ধ্রুব বলল, কিছু বলবে? তুই মেয়েটাকে নিয়ে আসিস না কেন বাসায়? তোমার কি এছাড়া আর কোনো কথা নেই? এভাবে রেগে যাচ্ছিস কেন? রাখবো না, সব সময় এই একই কথা জিজ্ঞাসা করছো। মেয়েটিকে কেন নিয়ে আসি না, কেন নিয়ে আসি না, এত তাড়া কেন তোমাদের? আমি আগে একটা জব নেই, তারপর না হয় বাসায় বলবো এসব নিয়ে। আমার মানসিক পরিস্থিতির একটা ব্যাপার আছে না? সবই তো বুঝি, কিন্তু তোর বাবা কেমন সেটা তো জানিসই। উনি দ্রুত একটা আলাপে যেতে চান। নিধির মা বারবার ফোন দিচ্ছেন, ওনারা একটা রেজাল্ট জানতে চান। মা, এত তাড়া দিয়ে কিছু হয় না। এরকম প্রেশার না দিয়ে একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে করা যায় তো সব কিছু। আমি জানি না বাবা, তোর বাবার রাগকে আমি ভয় পাই। কয়েকদিন তো হয়ে গেল, এখন উনি একটা সিদ্ধান্তে আসতে চান। ধ্রুব রেগে গিয়ে বলল, আচ্ছা ধরো আমার গার্লফ্রেন্ডের বাসায় একটু সমস্যা, তার কথা এখন জানাতে পারলাম না, তাহলে কি করবা? জোর করে নিধির সাথে আমার বিয়ে দিয়ে দেবা? তাতে কি তোমার ছেলে সুখী হবে ভেবেছো? আজীবন নিধিকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। অযথা কেন জোর করছো আমায়? মা আর কিছুই বললেন না। কথাটা ধ্রুবর বাবা শুনতে পেলেন। উনি ধ্রুবর দরজায় এসে বললেন, মানুষ করলাম আমরা, আজকে আমাদেরই শাসাও? শাসাইনি বাবা, আমি ভালো মতোই বললাম। যাকে আমার একদমই পছন্দ না তাকে কিভাবে বিয়ে করব? নিজের পছন্দ বলে তো একটা ব্যাপার আছে। নিজের পছন্দে দেখা করাতে বলছি, সেটাও করাও না, সেটাতে সমস্যা কি? একটু সময় লাগবে, একটু সময় দেওয়া যায় না? নিধির মাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। জানিয়ে দেওয়াটা সম্ভব না। আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। আমার একজন পছন্দ আছে, আর যদি আমার পছন্দের মেয়েকে তোমরা মেনে না নাও তবুও আমি নিধিকে কখনোই মানতে পারবো না। প্রয়োজনে আজীবন এরকম সিঙ্গেলই থাকবো। বাবা রেগে গেলেন ধ্রুবর কথা শুনে। এমনিতেই ওনার অনেক রাগ, ধ্রুবর আচরণে আরো রেগে গেলেন। ছেলেটা বিয়াদব হয়ে গেছে। উনি রাগ সামলে নিয়ে বললেন, তোমার প্রেমিকার সাথে কথা বলতে চাই, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো বাসায়, নয়তো বাসার ঠিকানা দাও, আমরা গিয়ে তার বাবা মার সাথে কথা বলতে চাই। ধ্রুব একটু সাহস সঞ্চার করে বলল, বাবা আমি অর্থিকে ভালোবাসি, অর্থি আমাকে খুব ভালোবাসে, আমরা একে অপরকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। মা বাবা দুজনেই থমকে গেলেন একেবারে। ওনারা কখনো এটা কল্পনা করেননি। অর্থিকে খুব ভালো মেয়ে হিসেবে জানেন, কিন্তু ওদের মাঝে সম্পর্ক থাকতে পারে এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। দুজনেই থমকে দাঁড়িয়ে রইলেন। ধ্রুবর রুম থেকে বেরিয়ে গিয়ে অর্থির দরজায় দাঁড়িয়ে বলল, অর্থি আমার রুমে আসো। অর্থি এতক্ষণ বালিশে মুখ গুজে কাঁদছিল। ধ্রুবর কথা শুনে তাক লেগে চেয়ে রইল অনেকক্ষণ। ধ্রুবকে খুবই উদ্বিগ্ন আর উত্তেজিত দেখাচ্ছে। অর্থি উঠে এসে ধ্রুবর সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? বাবা মায়ের সাথে মুখোমুখি হতে হবে, আসো। ধ্রুব অর্থির হাত ধরে ওকে টেনে নিয়ে রুমে যেতে লাগলো। অর্থি অপরিচিতের মতন ওর সাথে সাথে চলল। সুজনা হা করে তাকিয়ে থেকে সেও ধ্রুবর রুমে চলে আসলো। বাবা মায়ের সামনে এসে ধ্রুব বলল, তোমাদের যা বলার আমাদের বলো, আমার শুধু একটাই বলার আছে, সেটা হচ্ছে অর্থিকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা যদি আমাদের সম্পর্কে মেনে নাও ভালো, না হলে নিও না, কিন্তু দয়া করে নিধিকে বিয়ে করতে পারো না। অর্থিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। বাবার মুখের ওপর এভাবে কথা বলতে দেখে মা খুবই অবাক হলেন। উনি স্বামীকে খুবই ভয় পান। রেগে গিয়ে ধ্রুবকে চর থাপ্পড় দেন কিনা সেটা ভাবছেন উনি। আর কিছু বলার নেই তোমার? না, আর কিছু বলার নেই। অর্থিকে অনেকদিন থেকেই তোমরা ভালো মতোই চেনো, ওর ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই। ও তো ফ্যামিলি ছেড়ে চলে এসেছে, ধরে নাও ওর কোনো ফ্যামিলিই নেই। এতে যদি মেনে নিতে পারো তবে নাও, নয়তো নিও না। ঠিক আছে, খুব তেজ হয়ে গেছে দেখছি তোমার। ভেবেছো এটা বললে আমরা মেনে নেব? যার কোনো ফ্যামিলি পরিচয় নেই, যার ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না, তাকে কিভাবে মেনে নেই? ফ্যামিলি কি সব? ওর কেউ নেই বলে ওর কি ভালোবাসা অপরাধ? আর নিধি ফ্যামিলি আছে বলে আমাদের ভালোবাসা বিসর্জন দিয়ে ওকে বিয়ে করতে হবে? খুব তর্ক করা শিখেছো। আমি আর কিছু বলতে চাইছি না, তবে এটা মেনে নিতে পারছি না। আমাকে ভাবতে দাও। ভাবো, তবে আমাকে কখনো এই মেয়ের সাথে বিয়ে দিতে যেও না।
ঠিক আছে মানলাম, কিন্তু এই মেয়েটার মুখ আর আমি দেখতে চাই না। ওকে আমার অসহ্য লাগে। আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার ছেলের মাথাটা খেয়েছে। ধ্রুব আকস্মিক এরকম কথার জন্য প্রস্তুত ছিল না। অর্থী আর এক সেকেন্ডও দাঁড়ালো না। ও জানতো না এরকম কিছুই ওকে শুনতে হবে, এটাই তো স্বাভাবিক। এর চেয়ে খারাপ কিছু শোনার আগেই ও এখান থেকে চলে যেতে চায়। অর্থী এক ছুটে বেরিয়ে এলো ওখান থেকে। নিজের রুমে এসে বিছানায় বসে কেঁদে ফেললো। সুজনাও পিছে পিছে এসে অর্থীকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু অর্থী আর কিছুই শুনতে চায় না। মা এখনও কিছু একটা বলে রাগারাগি করেছেন ধ্রুবর সাথে। ওর এসব শোনার বিন্দুমাত্র ইচ্ছাই নেই। অর্থী ফোনটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। ভাইয়া, অর্থি তো চলে গেল। ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বাইরে চলে গেল। কিন্তু বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও অর্থীকে দেখতে পেল না। বারবার কল দিয়ে দেখলো নাম্বার বন্ধ। ধ্রুবর খুবই টেনশন হচ্ছে। ও চিন্তিত মুখে বাসায় ফিরে এলো। ফিরেই মাকে বলল, আর কোনোদিনও ওর মুখ তোমাদের দেখতে হবে না, সে চলে গেছে চিরদিনের মতো। নাম্বারও বন্ধ। আর অর্থী খুবই অভিমানী, জানি না আর কখনো আমাদের আর যোগাযোগ হবে কিনা। আমি ওকে কোথায় খুঁজবো? ধ্রুব রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে কান্না করে ফেললো। সারা রাত কান্নাকাটি করে শরীরের অবস্থা করুণ হয়ে গেল অর্থীর। সকালবেলা চোখ মেলতেই পারছে না। ধ্রুবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, ব্যাপারটা কিছুতে মেনে নিতে পারছে না ও। ধ্রুবকে ছাড়াও যে বাঁচতে পারবে না, ধ্রুব এভাবে পড়ে আছে, ও মানতেই পারছে না কিছুতেই। বড় হতেই বাসা থেকে বেরিয়ে গেল অর্থী। ধ্রুবর কাছে ওকে যেতেই হবে। দ্রুত সিএনজি নিয়ে হাসপাতালে চলে এলো। এদিকে ধ্রুবর মা কান্নাকাটি করছেন হাসপাতালের বারান্দায় বসে। সুজনাও কাঁদছে। ধ্রুবর বাবা চিন্তিত মুখে বসে আছেন। ছেলের এই অবস্থার জন্য ওনার নিজেকে দায়ী মনে হচ্ছে। ব্যাপারটা কিছুতেই মানার মতো নয়। উনি ভাবছেন কি করবেন এখন। ছেলে সুস্থ হলে অর্থীকে ওর হাতে তুলে দিতেই হবে, কারণ একবার স্ট্রোক করে বেঁচে গেছে, পরের বার আর নাও বাঁচতে পারে। একমাত্র ছেলেকে হারাতে চান না উনি। ধ্রুবর অসুস্থতায় উনি খুবই মিস করছেন ধ্রুবকে। ও বেডে পড়ে আছে মরার মতো, ওনার কাছে গ্রহণযোগ্য লাগছে না। এদিকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে ধ্রুবকে ঘুম পাড়িয়ে রেখেছে। জেগে থাকলে কোনোভাবে ওরা বোঝা যাবে ধ্রুব ঠিক আছে, সেজন্য এই ব্যবস্থা। সুজনার মা অর্থীকে বুকে জড়িয়ে দিয়ে কাঁদলেন। ওনার খুব কষ্ট হচ্ছে ছেলের জন্য। এখন একটা কিছু সমাধান নিশ্চয়ই হবে, কিন্তু আগে ছেলে সুস্থ হোক। উনি বারবার ধ্রুবর বাবাকে গালি দিচ্ছেন, রাগ দেখাচ্ছেন। অবশেষে ধ্রুবর জ্ঞান ফিরল। হঠাৎ ঘুম ভাঙলো। ও অনেকক্ষণ চোখ বুজে চিন্তা করতে লাগলো এখন কি বলবে, আর এমন পরিস্থিতি কোনো পর্যায়ে আছে সেটাও অনুধাবন করে নিল। ধ্রুবর বাবা এসে রুমে ঢুকলেন। ধ্রুব উপস্থিতি বুঝতে পেরে আস্তে আস্তে চোখ খুলল। উনি ধ্রুবর দিকে তাকিয়ে ওর মাকে ডাকলেন। ধ্রুবর হাসি পেল, কিন্তু কষ্ট করে চেপে গেল হাসি। বাবাকে এখন খুবই অপরাধী দেখাচ্ছে। বাবা মানতেই পারছে না ছেলের অসুস্থতার কথা। ধ্রুবর বেশ মজা লাগছে, আর দীর্ঘ সময় আরামে ঘুম দেওয়ার পর শরীরটাও ঝরঝরে লাগছে। ঘুম থেকে উঠে বাবাকে চিন্তিত মুখে দেখে ওর একটা কথাই মনে হলো, এবার আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই, এবার ঠিকই একটা ভালো সমাধান আসবে। মা এসে ধ্রুবর পাশে বসলেন। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কেমন লাগছে বাবা? ধ্রুব যথাসাধ্য চেষ্টা করলো অসুস্থতার ভান করে থাকার জন্য। তবে চোখ ঘুরিয়ে অর্থীকে দেখতে পেয়ে ও দারুণ আনন্দ হচ্ছে। অর্থী এক রাতে কান্নাকাটি করে চেহারা কি বানিয়ে ফেলেছে। ওর মা তো সব জানতেন। উনি অর্থীকে দেখেই বুঝে গেছেন মেয়েটা ওনার ছেলেকে কতটা ভালোবাসে। মেয়েটা বাঁচবে না এই ছেলেটাকে ছাড়া। ধ্রুব চোখ বন্ধ করে ফেললো। আবার অসুস্থতার অভিনয় করতে হবে তো। ও যথাসাধ্য চেষ্টা করলো একজন মারাত্মক অসুস্থ লোকের মতো। বেশ ভালো কাজ হলো তাতে। ওর বাবা ডাক্তারকে ডেকে নিয়ে এলেন। ধ্রুবর বাবা চিন্তিত মুখে একবার ছেলের দিকে তাকাচ্ছেন, আরেকবার তাকাচ্ছেন অর্থের দিকে। ওনাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে, আর ধ্রুব মনে মনে বেশ মজা পাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার এটা, অনেকক্ষণ পরেও চোখ মেলে কথা বলল। আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। ঘন্টা দুয়েক পরে স্বাভাবিক হওয়ার পর বাবা ওকে বললেন, মন খারাপ করিস না বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, অর্থীর সাথে তোর বিয়ে দেব। ধ্রুবর ইচ্ছে করলো আনন্দে লাফাতে, কিন্তু মুখটা অন্ধকার রইল। অর্থের দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন অর্থী? অর্থী এগিয়ে এসে ধ্রুবর কাছে দাঁড়ালো। ও বলল, আম্মু একটু বাইরে যাবে, অর্থীর সাথে আলাদা কথা বলতাম একটু। ধ্রুবর কথা শুনে বাবা আগে বের হয়ে গেলেন। তারপর সুজনা আর মা সবাই বের হয়ে গেলে ধ্রুব আস্তে আস্তে উঠে বসলো। অর্থী কাছে এগিয়ে আসতেই ধ্রুব শক্ত করে জড়িয়ে ধরলো ওকে।
ধ্রুবর আলিঙ্গন পেয়ে কেঁদে ফেললো অর্থি। কান্না থামাতে পারছিল না কিছুতেই, কাঁদতে কাঁদতে বলল, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো ধ্রুব? দূর পাগলি, আমার কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হবে না। আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাধ্য কারো আছে নাকি? অর্থি তবুও কাঁদতেই লাগলো। কাঁদতে কাঁদতে ধ্রুবকে জড়িয়ে ধরে রইল। ধ্রুব অর্থির কপালে একটা আলতো চুমু এঁকে দিল, তারপর বুকে অর্থির মাথা রেখে চেপে ধরে রইল। অর্থি শুনতে লাগলো ধ্রুবর হার্টবিট। বিয়ের কথা শুনে ধ্রুব একবারে সুস্থ হয়ে উঠল। বাবা সবকিছু মেনে নিয়েছেন, এখন আর অসুস্থ হয়ে থাকার মানেই হয় না। তবুও একটু ভান ধরে রইল অসুস্থতার, কিন্তু সুস্থ হয়ে গেল একদিনের ভেতরেই। পরের দিন বাসায় যাওয়ার জন্য জেদ করলো। বাবা ওকে বাসায় নিয়ে এলেন, অর্থিও সাথে এসেছে। এখন আর কেউ ওদের উপর রেগে নেই। মায়ের ওষুধে কাজ হয়েছে বেশ। ধ্রুব খুব আনন্দিত, ওর ইচ্ছে করছে ঢেই ঢেই করে নাচতে। এভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল ওদের। তেমন আয়োজন করলেন না, শুধুমাত্র কয়েকজন আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে বেরিয়ে গেলেন। বিয়ের প্রোগ্রাম পরে করা হবে। প্রোগ্রাম হোক বা না হোক তাতে কোনো কষ্ট নেই। অর্থিকে বউ হিসেবে পেয়েছে, বাবা ওকে মেনে নিয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। এর চেয়ে সুখকর কিছুই নেই আর ধ্রুবর জগতে। জীবনে ওর একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে অর্থি। বাসরাতে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলো ধ্রুব। অর্থি নামতেই চাচ্ছিল, ধ্রুব ওকে আটকিয়ে দিয়ে বলল, কি মহারানী, পা ছুঁয়ে সালাম করবেন নাকি? সেটা নাকি নিয়ম। ধুর, রাখো তো তোমার নিয়ম। কোন নিয়মের মধ্যে পড়তে হবে না। আপনি শুধু একটাই নিয়ম পালন করবেন, সেটা হচ্ছে আমাকে ভালোবাসা। আমার কোনো সেবা যত্ন আপনাকে করতে হবে না। অর্থি লজ্জায় একেবারে লাল হয়ে উঠল। ধ্রুব বলল, ম্যাম কি ভাবছেন? কি ছেড়ে যদি চলে যেতে, আমি মরে যেতাম গো। অর্থির করুণ মুখের দিকে তাকিয়ে হেসে ফেললো ধ্রুব। হাসতে হাসতে বলল, পাগলিটা আমার তো কিছুই হয়নি। কিছুই হয়নি মানে আমি তো স্ট্রোক করিনি। কি? অর্থি হা হয়ে চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব হেসে বলল, পুরোটাই প্ল্যান ছিল। অর্থের মুখের হা বন্ধ হচ্ছে না কিছুতেই। কিসের প্ল্যান, কিসের কি? ও অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বলল, আমাদের বিয়েটা বাবা মা মেনে নিচ্ছিল না, তাই আম্মু আমাকে এই বুদ্ধিটা দিয়েছে যাতে বাবাকে রাজি করানো যায়। আর আমাকে সারা রাত টেনশন দিতে দিতে মেরে ফেলছিলে প্রায়। আমি সারাটা রাত কেঁদেছি, যদি আঘাত পেয়ে আমি মরে যেতাম। ধ্রুব অর্থের মুখটা ধরে আচমকা ওর ঠোঁটে চুমু খেয়ে বলল, আর কখনো এইসব বলবা না। তুমি শুধু আমার কাছ থেকে তোমাকে কে কেড়ে নেয়? তাই বলে এত নিখুঁত অভিনয় কিভাবে পারলে তুমি? ভয় পেয়েছিলে? শুধু ভয়, আমি যে কি পরিমাণ কষ্ট পেয়েছি। ধ্রুব অর্থিকে বুকে জড়িয়ে ধরলো, বলল, আর কোনো কষ্ট নয়, আজ থেকে সমস্ত কষ্ট বিসর্জন দিয়ে দিলাম। এখন থেকে তুমি শুধু আমার প্রেয়সী, আমার ভালোবাসা, আমার সব কিছু। অর্থি দুহাতে ধ্রুবর গলা জড়িয়ে ধরে কাছে টেনে নিল। তারপর বিছানায় শুয়ে ধ্রুবকে কাছে টানতে টানতে বলল, আজ তুমি পুরোপুরিভাবে আমার হয়ে যাবে, আর আমি চলে যাব তোমার দখলে। সেদিন রাতে তোমাকে কাছে পেয়েও শুয়ে দেখিনি, আজ সব উসুল করব। অর্থে আসলো। ধ্রুব বলল, একটা কথা কি জানো প্রিয়তমা, আজকে তোমার প্রাপ্তির আনন্দটা দ্বিগুণ হয়ে ধরা দিচ্ছে আমার কাছে। এত কষ্ট আর প্রত্যাশার পর তোমাকে পাচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি সুখের মনে হচ্ছে। সেদিন রাতে যদি তোমাকে কাছে পেয়ে তোমার সতীত্ব হরণ করে ফেলতাম, তাহলে আজকে এই প্রশান্তিটা আর পেতাম না। বড্ড শান্তি পাচ্ছি অর্থি ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ধ্রুব, শুধু তোমাকেই ভালোবাসি। ধ্রুব অর্থির কানে ফিসফিস করে ভালোবাসি বলল, আর দুহাত শক্ত করে জড়িয়ে ধরে এলো ওকে। কপালে আলতু চুমু এঁকে দিল। একে অপরের মাঝে প্রেমের নতুন এক নেশা, নতুন জগতে প্রবেশ করতে লাগলো। ভালোবাসার অমৃত মেধা পান করতে লাগলো দুটি জীবন। ধ্রুব অর্থির ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আজকেও পূর্ণিমা ছড়িয়ে আছে আকাশে, আর আমার পূর্ণিমার রাতের এলোকেশে আজ আমার বুকের পূর্ণিমার মতো জ্যোৎস্না ছড়িয়েছে। অর্থি ধ্রুবর বুকে মাথা রেখে সুখের সাগরে হাসতে লাগলো।